আনতে বললে সে তো কোষে বেঁধে আনে। কাজেই যা হবার হলো বলছি গানে গানে। সে এক ভারী আজব দেশ, রাজা মন্ত্রী আছেন বেশ। সে এক ভারী আজব দেশ, রাজা মন্ত্রী আছেন বেশ। আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ। ত্রিপুরা যুক্তিবাদ বিকাশ মঞ্চের আজকের যে পথসভার আয়োজন করা হয়েছে, এক্ষুনি এই পথসভা আমরা শুরু করতে চলেছি। আমরা সবাইকে আহ্বান করছি আমাদের এই পথসভায় সামিল হওয়ার জন্য। ধন্যবাদ। আমরা এক্ষুনি শুরু করতে চলেছি বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমাদের আজকের পথসভা। যদি পারো পোখরানে চাষবাস করো, যাও গান বিজ্ঞানীদের গিয়ে বলো, ধ্বংসের তত্ত্বটা ভুলে যাই চলো। যাও গান আণবিক বোমাটাকে ধরো, যদি পারো পোখরানে চাষবাস করো। যাও গান বিজ্ঞানীদের গিয়ে বলো, ধ্বংসের তত্ত্বটা ভুলে যাই চলো। বলে যে সারা দেশে শয়ে শয়ে হাজারে হাজারে বসে আঁকো প্রতিযোগিতা হয়ে গেছে। সেই বসে আঁকো প্রতিযোগিতায় আমাদের বাড়ি ঘরের কচিকাচারা ছবি এঁকেছে, যে ছবি আপনাদের আমাদের সবার খুব পরিচিত। কিছু মানুষ বন কাটছে, গাছ কাটছে, গ্লোবের মতো পৃথিবী সেখান দিয়ে কাঁদছে। এই থিম এবং এই ধরনের থিম যত রকম ছবি আছে, কচিকাচারা সেসব ছবি আঁকছে এবং আঁকার শেষে এই যে পরিবেশ দূষণ করার এবং পরিবেশকে ধ্বংস করার এক রকমের পাপবোধ নিয়ে তারা বাড়িতে যাচ্ছে এবং এটা শিখে বড় হচ্ছে। এই পাপবোধকে সঙ্গে নিয়ে বড় হচ্ছে, যেরকম আমরা হয়েছি। 1850 সালের পর থেকে গত 175 থেকে ধরুন 180 বছর শিল্প বিপ্লবের পর পৃথিবীর গড় তাপমাত্রা বেড়েছে কত? 1.3 থেকে 1.5 ডিগ্রি। এর অবশ্যই গড় তাপমাত্রা 1.5 ডিগ্রি মানে সব জায়গায় 1.5 ডিগ্রি এমন নয়। অনেক জায়গায় আমরা দেখেছি যে তাপমাত্রার তফাৎ অনেক বেড়ে গেছে। কিন্তু এই যে বৃদ্ধির হার, সেটা কি শুধুমাত্র মানুষের কার্যকলাপের জন্য? তাই যদি হবে, আজ থেকে 20,000 বছর আগে আমরা দেখেছি পৃথিবীতে নেমে এসেছিল প্রবল শৈত্য। অর্ধেক পৃথিবী বরফের গভীর চাদরে ছেয়ে গেছিল, যার বরফ এখনো সুমেরু পর্বতে অনেক দেশে এখনো গলেনি। তখন তো মানুষই আসেনি। শিল্প বিপ্লব কোথা থেকে হলো? মানুষের কার্যকলাপ কোথা থেকে গেল? সেই তুষার যুগের আগে পৃথিবীতে উষ্ণ যুগ এসেছিল, মরুভূমির যুগ। পৃথিবীর বায়ুমণ্ডল কার্বন ডাই অক্সাইডে ঢেকে গিয়েছিল। পৃথিবীর অর্ধেকের বেশি জীব প্রজাতি ধ্বংস হয়ে গিয়েছিল। বিজ্ঞানীরা বলছেন পৃথিবীর মধ্যে এই রকম পৃথিবীর ভূ উষ্ণায়ন এবং ভূশৈত্য মানে এই ঠান্ডা এবং গরমের একটি সাইকেল চলে ক্রমান্বয়ে, হাজার হাজার বছরের ক্রমান্বয়ে এই সাইকেল চলতে থাকে। যাই হোক, ধরে নিলাম যে মানুষের কার্যকলাপের ফলে পৃথিবীতে এই যে আমাদের গরম বাড়ছে, এই যে আমাদের মেরুর বরফ গলে যাচ্ছে, এই যে কোথাও বৃষ্টি হচ্ছে না, কোথাও বন্যায় ভাসিয়ে নিচ্ছে, এই সমস্তগুলি আমাদের কার্যকলাপের ফলেই হচ্ছে। যদি এটা ধরেও নিই, তাহলে প্রশ্ন করতে হবে যে এই দায় কাদের? এই দায় কি আমি আপনি সাধারণ মানুষের? এই দায় কি যারা খেতে খামারে কাজ করছেন, যারা বনের উপর জীবিকা নির্বাহ করছেন, যারা কলকারখানায় কাজ করছেন, ছাত্র
ছাত্ররা যারা রয়েছেন, কর্মচারী রয়েছেন, তাদের তার কি পদক্ষেপ কি? এর থেকে কি স্পষ্ট হচ্ছে? এই পদক্ষেপ কে নিচ্ছে? এই পদক্ষেপ কে নিচ্ছে? আমি আপনি নিচ্ছি, নাকি যারা এই প্রচারটা আপনার আমার মধ্যে দিচ্ছে তারা নিচ্ছে? প্রচার কি হচ্ছে? জল দূষণের জন্য আমাদের নদী নালাগুলিকে পরিষ্কার রাখতে হবে, ড্রেনের মধ্যে আবর্জনা ফেলা যাবে না, যত রকমের কলকারখানা রয়েছে তার সমস্ত রাসায়নিক বর্জ্য গিয়ে আমাদের নদীগুলির মধ্যে পড়ছে, অপরিশোধিতভাবে পড়ছে এই কলকারখানা। তাহলে প্রচার কি, পদক্ষেপ কি? এই কলকারখানার পারমিশন কারা দিয়েছিল? সারা পৃথিবী জুড়ে যে হাজার হাজার কোটি টাকার অয়েল ট্যাঙ্কারগুলি সাগরের মধ্যে ভাসছে, অয়েল ট্যাঙ্কার বাহী যে জাহাজগুলি যাচ্ছে, সেই ট্যাঙ্কারগুলি থেকে প্রায়ই সেই তেল, পরিশোধিত খনিজ তেল সমুদ্রের জলে পড়ছে, বহু সামুদ্রিক জীব প্রজাতি ধ্বংস হয়ে যাচ্ছে। প্রচার কি, পদক্ষেপ কি? এই পদক্ষেপ কারা নিচ্ছে? সেই সমুদ্রে কি জাহাজ আমরা চালাচ্ছি? সেই সমুদ্রের জাহাজ কি আমরা চালাচ্ছি? আমাদের হাতে সেটা রয়েছে? এই সমস্ত ঘটনা নিয়ে শুধুমাত্র এটা নয়, বায়ু দূষণ, জল দূষণ, জমি দূষণ, ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গায় অপরিশোধিতভাবে যে গ্যাসের জন্য ড্রিলিং করা হচ্ছে, খনিজ তেল খোঁজার জন্য ড্রিলিং করা হচ্ছে, তার যে নিচ থেকে যে কেমিক্যাল মাড, যে কাদা, রাসায়নিক মেশানো যে কাদা আসছে, সে কাদা ক্ষেতের জমির মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। তার পারমিশন কি আমাদের থেকে জিজ্ঞেস করছে? আপনি এদিকে যান, মোহনপুর, জিরানিয়া, যত রকমের ইট ভাট্টা আছে তার আশেপাশের এলাকার ক্ষেতের মধ্যে গিয়ে দেখুন, ছাইয়ের পরত পড়ে থাকে। সেই ইট ভাট্টার পারমিশন কারা দিচ্ছে? প্রচার কি, পদক্ষেপ কি, কারা করছে এরা? ফলে পরিবেশ রক্ষায় আদতেই কি সদিচ্ছা রয়েছে যাদের হাতে এই ব্যবস্থা চলছে তাদের? আমরা দেখছি আগরতলার স্মার্ট সিটির এলোপাথারি কাজ চলছে চতুর্দিকে, মানুষের ঘর বাড়ি ফাটল ধরে যাচ্ছে, ড্রিলিং হচ্ছে, ওভারব্রিজ হচ্ছে প্রয়োজনীয়, দরকারি, অপরিকল্পিতভাবে এরকম ধুলোয় ধূসরিত হয়ে যাচ্ছে শহর। স্মার্ট সিটি করতে গিয়ে 1 ঘন্টা জোরে বৃষ্টি হলে আজকে এইখানে হাঁটু জল হয়ে যায়। স্মার্ট সিটির প্রকল্প ক্রমেই ওভার স্মার্ট হয়ে আমাদের নাজেহাল করে দিচ্ছে। এইগুলির কোনোটার উপর, কোন বিষয়ের উপর কি আমার আপনার নিয়ন্ত্রণ রয়েছে? এই জায়গায় আমরা ত্রিপুরা যুক্তিবাদ বিকাশ মঞ্চ প্রশ্ন তুলছি যে পরিবেশ বিষয়ক যত রকমের প্রচার চলছে, যে প্রচার আমরা ছোটবেলা থেকে শুনে শুনে বড় হয়েছি, আপনি দেখবেন মিউনিসিপ্যালিটি ওয়ালিং করছে, ওয়ালে ওয়ালে লিখেছে গাছ লাগান, প্রাণ বাঁচান, একটি গাছ একটি প্রাণ। কারা করছে? সরকারের তরফে করছে। ছত্তিশগড়ের ফুসফুস বলে পরিচিত একটি বনাঞ্চল, হাসদেও ফরেস্ট, 1742 হেক্টর সেই বনভূমিকে মাইনিং এর কাজে দিয়ে দেওয়া হয়েছে। 1742 হেক্টর, প্রায় 4.5 লক্ষ গাছ কাটা হবে। শুরু হয়ে গেছে কাজ, ছোট ছোট গাছ নয়, বড় বড় বৃক্ষ। লাং অফ ছত্তিশগড়, ছত্তিশগড়ের ফুসফুস বলা হতো, যেটা মধ্য ভারতের এই অঞ্চলের মধ্যে তার জলবায়ু, তার পরিবেশ নিয়ন্ত্রণে, তার বাস্তুতন্ত্র নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা রাখা হতো। কে পারমিশন দিয়েছে সেটার? যেই জায়গার মধ্যে, এবং কারা করছে সেই মাইনিং, কাদের সাথে সেই মাইনিং হচ্ছে? আমার আপনার, না বড় বড় শিল্পপতিদের? মাইনিং পৃথিবীর
প্রকৃতির মধ্যে ভারতবর্ষে আপনারা জানেন দিল্লি, উত্তরপ্রদেশ, হরিয়ানা, এখানে একটি পাহাড় আছে, আপনারা অনেকেই জানেন, খবরে এসছে, বিশাল আন্দোলন হয়েছে 1 বছর আগে আরাবল্লী পর্বতকে নিয়ে। মাইনিং এর জন্য সেই আরাবল্লী পর্বতকে দিয়ে কেটে ফেলা হবে। ভূগোলে আমরা পড়েছি এই পর্বতের গুরুত্ব কি, কি করে কাটা হবে আমরা জানি না, জানি সেই পর্বত, নদী, এগুলি কিছু রিজার্ভ থাকে, কিন্তু যখন সেটা লাভের ব্যাপার চলে আসে, কেন সেটাকে ধ্বংস করা হবে? ধ্বংস করা হবে কারণ সেখানে অনেক মূল্যবান খনিজের সন্ধান পাওয়া গেলেও পাওয়া যেতে পারে বা সন্ধান পাওয়া গেছে। অতএব সেই খনিজ তুলতে হবে, সেই খনিজ বেচতে হবে, তার থেকে প্রফিট নিতে হবে। স্বাভাবিক পরিবেশের নিয়মে সেটা হয় না, সেখানে লাভ আটকে যায়। কি করতে হবে? কি পদক্ষেপ নেওয়া হয়েছে? পদক্ষেপ নেওয়া হয়েছে মাইনিং ল যেটা আছে সেটাকে অ্যামেন্ড করে দেওয়া হয়েছে, সেটাকে পাল্টে দেওয়া হয়েছে। বলা হয়েছে 100 মিটারের উঁচু যদি না হয় তাকে পাহাড়ই ধরবো না। পাহাড় না ধরলে আপনি কাটুন, আপনি কিনতে গেলে আপনাকে ধরবে। প্লাস্টিক যেখানে বানায়, যে কারখানার মধ্যে বানায়, সেখানে ধরছে না কেন? সেই কারখানাগুলি পারমিশন কারা দিচ্ছে? এমন তো নয় যে তারা চুরি করে করছে। আপনারা জানেন এইখানে বর্দোয়ালি যে ইন্ডাস্ট্রিয়াল হাব রয়েছে ত্রিপুরার আগরতলায়, ইন্ডাস্ট্রিয়াল এরিয়াটা রয়েছে, সেখানের মধ্যে প্লাস্টিকের প্যাকেট তৈরি হয়, প্লাস্টিকের জিনিস তৈরি হয়। আটকাচ্ছে না কেন? সেই পারমিশন তো গভর্নমেন্টের ট্যাক্স, সার্টিফিকেশন, হেনা তেনা সমস্ত নিয়ে করছে, কেন হচ্ছে না? প্লাস্টিক সম্পর্কে আরেকটু বলি। ছোটবেলায় কি দেখেছি, কিটক্যাট বলুন, ডেয়ারি মিল্ক চকলেট বলুন, তার র্যাপারটা কি ছিল? কাগজ ছিল, ভেতরে অ্যালুমিনিয়ামের রাংতা ছিল। আস্তে আস্তে সেগুলি সব রিপ্লেস হয়ে গেছে। কেন হয়েছে? কারণ এই যে প্লাস্টিক আসার আগে যে ধরনের প্যাকেজিং এর জিনিস ছিল, সেগুলিকে যদি তৈরি করা, সেগুলির ব্যবস্থাপনা করার জন্য অনেক লোক লাগতো, অনেক মজুরি লাগতো, অনেক খাটনির ব্যাপার ছিল। ফলে নেট যে লাভের ব্যাপারটা সেটা ততটা ছিল না। প্লাস্টিক কি জিনিস? 2-3টে রাসায়নিক মেলান, তার নির্দিষ্ট অনুপাত, তাপ, চাপ ইত্যাদি কন্ট্রোল করুন, আপনার একই জিনিস বেরিয়ে আসবে। 1-2জন মিনিমাম শ্রমিক দিয়ে, মিনিমাম লেবার দিয়ে আপনি দিনের মধ্যে হাজার হাজার জিনিস তৈরি করে ফেলতে পারছেন, মেশিন যদি কারখানায় থাকে। লাভের মাত্রা আকাশ ছোঁয়া, ব্যাপক হারে প্লাস্টিক। তাহলে কি যখন প্লাস্টিকের আবিষ্কার হয়েছিল এটা একটি কৃত্রিম তন্তু, তখন জানা ছিল না যে এটি পচতে সময় লাগে? নিশ্চয়ই জানা ছিল। যে কোনো কৃত্রিম তন্তু, মানে ন্যাচারাল ফাইবারের বাইরে যে কোনো ফাইবার, সিনথেটিক ফাইবার যেগুলি আছে, সেগুলি যে বায়োডিগ্রেডেবল নয়, সেগুলি যে অনেক সময় লাগে, সেটা তখনও জানা ছিল। প্রচার কেন করা হয়নি? কারণ লাভ ততটা সেখানে হয়নি। লাভের ব্যাপারটা তো আগে, তো লাভ তারপর পরিবেশ, সুদূর প্রসারী চিন্তা পরিবেশ নিয়ে পরে হবে, আগে লাভটা আসুক। এই হচ্ছে আমাদের প্লাস্টিক রেগুলেশন। তাহলে প্রচার কি, পদক্ষেপ কি? ব্যবসা চলছে একটি, পরিবেশ বাণিজ্য। আপনার আমার মধ্যে পাপ বোধ ঢুকিয়ে দিয়ে একটি ব্যাপক পরিবেশ বাণিজ্য চলছে। একটি সহজ উদাহরণ দিয়ে আপনারা বুঝতে পারবেন। আজ থেকে 10-15 বছর আগে আমাদের ছোটবেলায় বাড়ি ঘরে কি বাল্ব ইউজ করা হতো? সাধারণ যে কাঁচের বাল্ব, 100 ওয়াটের বাল্ব, এগুলি ইউজ করা হতো। কি বলা হলো? ভূ উষ্ণায়নের জন্য দায়ী, এনার্জি ক্রাইসিস, এগুলি বেশি এনার্জি টানছে, আপনার ক্ষতি হচ্ছে, আপনার লাভ হচ্ছে না। কি করতে হবে? অতএব আপনাকে সিএফএল বাল্ব কিনতে হবে। ঢালাও হারে আমরা সিএফএল বাল্ব কিনলাম, ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট থেকে বিক্রি হলো। এরপর কি হলো?
আপনাদের মধ্যে কেউ একজন বলতে পারবেন যে সিএফএল বাল্ব লাগানোর পরে আপনাদের ইলেকট্রিসিটির বিল কমে গেছে? একটা সময় বলা হলো যে সিএফএল বাল্বও চলছে না, সিএফএল বাল্বও যথেষ্ট এফিশিয়েন্ট নয়, কি করতে হবে? এলইডি লাগাতে হবে। আপনি আজকেও দেখবেন আগরতলার কোনায় কোনায় চৌমুনির মধ্যে এলইডি বাল্ব নিয়ে 100 টাকায় 3টা করে বিক্রি করছে, খোদ বিদ্যুৎ দপ্তর বিক্রি করছে। আপনারা বলুন কার বাড়ির ইলেকট্রিকের বিল কম হয়েছে? অথচ এই সুযোগে আমরা কিন্তু হাজারে হাজারে লাখে লাখে এই জিনিসগুলো কিনে নিলাম। পরিবেশ সংক্রান্ত আজকে যারা গাড়ি চালাচ্ছেন, গাড়ি কিনছেন, আপনারা জানেন যে এখন গাড়ির কতগুলি মানক রয়েছে, পলিউশন নর্মস, BS6 নর্মস চলছে এখন। BS6 এর গাড়ি না হলে 8 বছর 10 বছর পরে আপনার গাড়ি তুলে নেবে। টার্গেট ছিল 2023 এর মধ্যে সারা ভারতব্যাপী, BS6টা কিছু না, ভারত স্ট্যান্ডার্ড 6, এই স্ট্যান্ডার্ডের মোতাবেক কিছু বায়ুর মধ্যে কিছু দূষণের মাত্রা, সেই গাড়ি যে ধোঁয়া বের করে সেই ধোঁয়ার মধ্যে বিভিন্ন গ্যাসের যে পরিমাণ, তার একটি স্ট্যান্ডার্ড ঠিক করে দেওয়া হয়। তার বেশি যদি না হয় সেটাকে কমিয়ে আনা হচ্ছে ধীরে ধীরে। পরিকল্পনা হয়েছিল যে 2023 এর মধ্যে পুরো ভারতে সেটা লাগু করা হবে। 2030 চলে আসছে, অর্ধেক ভারতেও হয়নি। কিন্তু এই BS6 ভারত স্ট্যান্ডার্ড, ইউরো স্ট্যান্ডার্ড, এগুলির সঙ্গে তালমেল মেলাতে গিয়ে কোম্পানিগুলির টেকনোলজিক্যাল আপগ্রেডেশনের নামে যে ধরনের ব্যবসা চলছে, এখন আপনারা জানছেন E20 ব্লেন্ডিং। আপনার পেট্রোল কিনতে যান, আপনার বাইকের গাড়িতে ইথানল মিশিয়ে দিচ্ছে। তো সেই জিনিসগুলি নিয়ে কি প্রচার হচ্ছে, কারা করছে, এগুলি ব্যাপক বাণিজ্য হয়ে যাচ্ছে। ফলে প্রাকৃতিক পরিবেশ, আমাদের চারপাশের পরিবেশ, তাহলে করণীয় কি? আমি শেষ করব, করণীয় কি? তাহলে কি আমরা গাড়ি ঘোড়া চলা বন্ধ করে দেব? আমরা কি এসি, ফ্রিজ, কুলার এগুলি চালানো বন্ধ করে দেব? আমরা কি আবার বনে গিয়ে থাকবো? সেটা হয় না। বিজ্ঞান আজকে এই জায়গায় রয়েছে, যথাযথ ব্যবস্থাপনার মাধ্যমে যদি সুষ্ঠু ব্যবস্থাপনা হয়, যদি মানুষকে রেখে মাথায় রেখে ব্যবস্থাপনা হয়, যদি পরিবেশকে মাথায় রেখে ব্যবস্থাপনা হয়, লাভকে দূরে সরিয়ে, লাভকে সেকেন্ডারি করে পরিবেশ এবং মানুষকে অগ্রাধিকার দিয়ে যদি ব্যবস্থাপনা করা হয়, তাহলে বিজ্ঞানের সমস্ত সুযোগ, সমস্ত সুফল সাধারণ মানুষ ভোগ করেও আগামী দিনে পরিবেশকে রক্ষা করা সম্ভব। প্রচার কাজেই বিশ্ব পরিবেশ দিবস এই সন্ধ্যায় আজকে আমরা ত্রিপুরা যুক্তিবাদ বিকাশ মঞ্চের পক্ষ থেকে শুধুমাত্র এইটুকু প্রশ্ন আপনাদের মনে তোলার চেষ্টা করছি, আমরা তুলছি, যে প্রশ্ন করুন, যে প্রচার হচ্ছে, যে প্রচারের মধ্যে বলা হচ্ছে আমিই দায়ী, আমার পাপেই পৃথিবী ভারাক্রান্ত, সেই আমি কি আমি আপনি না অন্য কেউ? বন্ধুরা, আমার আগের সাথী যে কথাটা বলতে চেয়েছে সেটা হচ্ছে গিয়ে পরিবেশ দূষণের নামে এই যে প্রকল্পগুলো, ঢালাও করে প্রকল্পগুলো লাগু হচ্ছে, সেগুলো আমাকে আপনাকে জিজ্ঞেস করে সেই প্রকল্পগুলো লাগু হচ্ছে না। কোথায় বন কাটা হবে, কোথায় গাছ কাটা হবে, কোথায় গাছ লাগানো হবে, সেটা আমাকে আপনাকে জিজ্ঞেস করে লাগানো হচ্ছে না। আমাকে আপনাকে জিজ্ঞেস করে করা হচ্ছে না যে কোথায় কলকারখানা নির্মাণ করা হবে, কোথায় কলকারখানা নির্মাণ করা হবে না। সুতরাং এই পরিবেশ দূষণের জন্য আমি বা আপনি, আমরা কেউ দায়ী হতে পারি না। এবার আমি আসল কথায় আসি। এই যে পরিবেশ দূষণ, প্রাকৃতিক পরিবেশ দূষণের কথা বলা হয়েছে, আমার আগের সাথে বলেছেন সঠিকভাবেই, কিন্তু এই জল, বায়ু, আকাশ, এগুলো আমি ধরে নিলাম সব ঠিক আছে, কিন্তু এরপরেও সেখানে যদি মানুষ না থাকে, সেখানে যদি আমি আপনি না থাকি, তাহলে কি সেই পরিবেশ হিসেবে বিবেচিত হবে?
না সাথী, মানুষকে বাদ দিয়ে পরিবেশ হতে পারে না। আমি আপনি যে পরিবেশের মধ্যে বেড়ে উঠছি, আমাদের গলি মহল্লার পরিবেশ, আমাদের গ্রাম পাহাড়ের পরিবেশ, শহরের পরিবেশ, এই সব পরিবেশও কিন্তু দূষিত হচ্ছে। প্রাকৃতিক পরিবেশ আর মানুষ, এই দুইয়ের মাঝে রয়েছে সামাজিক পরিবেশ। এই সামাজিক পরিবেশের দূষণ হচ্ছে। একটা চারাগাছ যেমন সঠিকভাবে জল, মাটি, বাতাস না পেলে, সূর্যালোক না পেলে সে বেড়ে উঠতে পারে না, তার বিকাশ হতে পারে না, ঠিক তেমনি একটা মানব শিশু মাতৃ জঠর থেকে তার পূর্ণবয়স্ক পূর্ণাঙ্গ মানব হিসাবে গড়ে উঠতে তারও কিছু উপাদান প্রয়োজন। সেটা হচ্ছে পুষ্টি, খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থান। আমরা যদি এই দিকটা দেখি, তাহলে সেই সামাজিক পরিবেশ কিরকম সামাজিক পরিবেশ? আজকে ভারতবর্ষের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখতে পাবো ভারতবর্ষ খাদ্যশস্য উৎপাদনে বিশ্বে শীর্ষস্থানে রয়েছে। অথচ এই ভারতবর্ষে আমরা দেখি অপুষ্টির অভাবে, অনাহারে, অর্ধাহারে বহু সংখ্যক মানুষ রয়েছে, দিন যাপন করছে। বহু সংখ্যক শিশুর মৃত্যু হচ্ছে পুষ্টিজনিত রোগের কারণে, অপুষ্টির শিকার হয়ে। তাহলে এটা কি ধরনের পরিবেশ? ভারত সরকারের খাদ্য গুদাম, যে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার যে গোডাউন রয়েছে, সেখানে আমরা জানি প্রতি বছর বহু সংখ্যক খাদ্যশস্য নষ্ট হয় খোলা আকাশের নিচে। এত পরিমাণ উৎপাদন যে তাদের রাখা যাচ্ছে না, সেই খাদ্যশস্যটা খোলা আকাশের নিচে রাখতে হচ্ছে। সেই খোলা আকাশের নিচে সেই খাদ্যশস্য রোদে, জলে, বৃষ্টিতে নষ্ট হচ্ছে, ইঁদুরে খাচ্ছে, অন্যান্য প্রাণী সেগুলোকে খেয়ে নষ্ট করছে। অথচ আমার আপনার গলি মহল্লায় আমাদের সহনাগরিকটা অপুষ্টিজনিত অভাবে মারা যাচ্ছে, আমার আপনার সহনাগরিকটা না খেয়ে মারা যাচ্ছে। আমাদের চোখের সামনে দেখি ডাস্টবিন থেকে কুড়িয়ে আমার সহনাগরিকটা খেতে হচ্ছে, তার ক্ষুধা নিবারণ করতে হচ্ছে। এই যে দুইটা বিপরীত দিক, এই দুই বিপরীত দিক কিরকম পরিবেশ? শুধুমাত্র খাদ্য নয়, পুষ্টি নয়, আমরা যদি দেখি স্বাস্থ্যের অবস্থা, আমরা যদি আমাদের এই হাসপাতালগুলো, আইজিএম, জিবি এবং আমাদের যে আগরতলা শহরের প্রাথমিক যে স্বাস্থ্য কেন্দ্রগুলো আছে, আমরা সবাই জানি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অবস্থা কি আছে। একজন দুজন ডাক্তার দিয়ে ঢুকে ঢুকে মরছে। কিছুদিন আগে, দু একদিন আগে একটা নিউজ ভাইরাল হয়েছে, আমরা সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে একজন সেনা অসুস্থ হয়ে জিবি হাসপাতালে ভর্তি হয়েছে, গুরুতর অসুস্থ। তার সোনোগ্রাফির ডেট দিয়েছে 1 মাস পরে। সরকারি ভাবে যদি আপনাকে পরীক্ষা নিরীক্ষা করাতে হয়, তাকে 1 মাস পরে সেই সোনোগ্রাফির রিপোর্ট আসবে, তারপরে তার চিকিৎসা হবে, তারপর সে স্বাস্থ্য পাবে। উল্টো দিকে প্রাইভেট হসপিটাল যান, পয়সা দিন, সাথে সাথে আপনার চিকিৎসা বিজ্ঞানের যত আধুনিক দিক আছে সব কিছুর দরজা আপনার জন্য খুলে যাবে। আর আমার আপনার বাড়িঘরের আমরা যারা সাধারণ খেটে খাওয়া মানুষ, আমরা যারা সাধারণ দিন আনতে পান্তাফুরের অবস্থা, আমরা হাসপাতালে গেলে বেড পাই না। আমাদের জন্য হচ্ছে গিয়ে এইরকম চক্রব্যূহের মতো একটা অবস্থা। আজকেও চিকিৎসা বিজ্ঞান এত পরিমাণে উন্নত করেছে, দু একটি রোগ বাদ দিলে বাদ বাকি সকল রোগের চিকিৎসা পদ্ধতি, সকল রোগের ওষুধ মোটামুটি আবিষ্কার করে ফেলেছে আধুনিক চিকিৎসা শাস্ত্র। কিন্তু আমরা এই সুফল থেকে বঞ্চিত থাকছি। আজকেও ত্রিপুরাতে গ্রামে পাহাড়ে ডায়রিয়া, ম্যালেরিয়া আক্রান্ত হতে হয়। আজকেও আমাদের ত্রিপুরার গ্রামে পাহাড়ে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে রোগীকে মারা যেতে হয়। অথচ উন্নত দেশগুলোর দিকে তাকান, তারা বহু যুগ আগে ডায়রিয়া এবং ম্যালেরিয়া রোগকে প্রতিরোধ করে ফেলেছে। তাদের দেশে এইসব রোগ আর হয় না এখন আর। সেই বিজ্ঞান আবিষ্কার হয়ে গেছে। আজকে সাপে কাটার যে প্রতিষেধক ওষুধ, অ্যান্টিভেনম,
অভাবে আজকেও ত্রিপুরাতে প্রচুর সাপে কাটার রোগী মারা যায়। হয়তো প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলো বা অন্যান্য যে স্বাস্থ্য কেন্দ্রগুলো রয়েছে সেখানে পর্যাপ্ত পরিমাণে সেই প্রতিষেধক ওষুধ নেই, আর ওষুধ থাকলেও সেই ওষুধ প্রয়োগ করার জন্য দক্ষ ডাক্তার নেই। এই সমস্ত ঘটনা আমরা আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি। এটা কি ধরনের পরিবেশ? শিক্ষার দিকে যদি তাকাই, আমাদের সারা ভারতবর্ষে যদি দেখি, বহু হাজার হাজার স্কুলের দরজা বন্ধ হয়ে গেছে, সরকারি স্কুলের দরজা বন্ধ। একজন দুজন শিক্ষক দিয়ে সমস্ত স্কুলগুলোকে চালানো হচ্ছে। উল্টো দিকে প্রাইভেট শিক্ষা, যান পয়সা দিন, ডোনেশন দিন, আপনার জন্য উন্নত মানে শিক্ষা পদ্ধতি আপনার জন্য খোলা আছে সেই দরজা। তারা কর্মসংস্থানের দিকে যদি আমরা তাকাই, আজকে যারা এই টেট পাস করে বহু সংখ্যক বেকার, তাদের চাকরি নেই, অথচ স্কুলগুলোর কথা তো আমি একটু আগেই বললাম, সেখানে একজন দুজন শিক্ষক দিয়ে স্কুলগুলোকে ধুকে ধুকে চালানো হচ্ছে। যদি দেখি যে আমাদের যে ডেইলি লেবার রয়েছে, যারা মানে কনস্ট্রাকশন ফিল্ড যদি আমরা দেখি, তাহলে সেখানে যে দৈনন্দিন মানে ডেইলি লেবার যারা রয়েছে তাদের অবস্থা, তাদের কোনো প্রোটেকশন নেই, মাথায় হেলমেট নেই, গায়ে কোনো প্রোটেকশন স্যুট নেই। আমরা দেখি 3 তলা 5 তলার উপর তারা মই বেয়ে উঠে কাজ করছে। আমাদের আগরতলা শহরেরই ঘটনা আমরা দেখেছি যে কাজ করতে গিয়ে উপর থেকে পড়ে মারা গেছে। এই ধরনের পরিবেশ যেখানে মানুষের জীবনের দাম নেই। আমরা যদি আমাদের ইটভাটার শ্রমিকদের অবস্থা যদি দেখি, ইটভাটার দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখবো সেখানে কিরকম অস্বাস্থ্যকর অবস্থার মধ্যে তাদেরকে দিয়ে কাজ করানো হয়। এবার যদি আমরা সাংস্কৃতিক দিকে যদি আমরা লক্ষ্য করি, নারী নির্যাতন, ধর্ষণ, খুন, এইসব নিত্যদিনের ঘটনা, তার মধ্যে গোদের উপর বিস্ফোরণ হয়ে দাঁড়িয়েছে নেশা। সারা ত্রিপুরা রাজ্য নেশার কবলে আজকে আক্রান্ত। এটা কি ধরনের পরিবেশ? আমাদের চোখের সামনে দিয়ে ট্রেনে বগি বুক করে নেশা সামগ্রী আসলো লক্ষ লক্ষ টাকা, আমরা চোখের সামনে দেখলাম। কি ধরনের পরিবেশ? আমরা ত্রিপুরা যুক্তিবাদ বিকাশ মঞ্চ একমাত্র সংগঠন যারা আমরা বলছি, এই সামাজিক পরিবেশের দূষণ যদি বন্ধ না হয়, তাহলে জল, বায়ু, আকাশ যে প্রাকৃতিক পরিবেশের যে দূষণ, তা নিয়ন্ত্রণ করা যাবে না। এই সামাজিক পরিবেশের দূষণ রোধ করতে হবে, এবং এর জন্য দায়ী এই মুনাফা ভিত্তিক ব্যবস্থা, যাদের স্বার্থে, যাদের লোভে, যাদের মুনাফার লোভের জন্য এই ব্যবস্থা চলছে, এই ব্যবস্থা তাদের দাবিদারি করছে। লাভের জন্য আমরা সকলে পণ্য, যাদের আমাদের কাছে, আমরা তাদের কাছে পণ্য। আজকে শিক্ষা পণ্য, স্বাস্থ্য পণ্য। এই যে মুনাফার জন্য যে চালিত যে ব্যবস্থা, এই ব্যবস্থা, এই দূষিত যে সামাজিক পরিবেশ, এই দূষণ রোধে আমাদের এগিয়ে আসতে হবে। আমি সবশেষে এই কথাই বলবো, আসুন আমরা ত্রিপুরা যুক্তিবাদ বিকাশ মঞ্চের আমরা নিজেদের ঐক্যবদ্ধ করি। আমরা প্রশ্ন করি যে কেন একদিকে এত পরিমাণ খাদ্যশস্য মজুদ থাকা সত্ত্বেও আমার আপনার সহনাগরিকটা না খেয়ে মারা যাবে? কেন চিকিৎসা বিজ্ঞান এত উন্নত করা সত্ত্বেও আমার আপনার ঘরের মা বোনেরা বিনা চিকিৎসায়, ভুল চিকিৎসায় মারা যাবে? আসুন আমরা সবাই সকলে মিলে এই সামাজিক দূষণ রোধে আমরা ঐক্যবদ্ধ হই, আমরা অঙ্গীকারবদ্ধ হই। এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার।
আমরা ঐক্যবদ্ধভাবে এর প্রতিরোধ গড়ে তুলি। সকলকে ধন্যবাদ, অভিনন্দন। সাথীরা, ত্রিপুরা যুক্তিবাদ বিকাশ মঞ্চের তরফে আজকের এই পথসভার আয়োজনে আমরা পরিবেশ সংক্রান্ত বিষয়ে যে বিষয় বস্তুগুলি আমরা পেলাম, সে জায়গায় আমাদের দেখতে পাচ্ছি আমাদের চারপাশের পরিবেশ দূষণ নিয়ে একদিকে একটা প্রচার, আর উল্টো দিকে কি পরিস্থিতি চলছে। পরিবেশ মূলত দুটো ধরনের, দুটো ভাগে আমরা পরিবেশকে ভাগ করতে পারি। প্রথম পর্যায়ে আমরা যেটা দেখলাম, আমাদের প্রথম বক্তা যেটা তুলে ধরলেন, সেটা হচ্ছে আজকের প্রাকৃতিক পরিবেশ। আর দ্বিতীয় পর্যায়ে আমাদের শেষ বক্তা আমাদের সামাজিক পরিবেশের দিকে দৃষ্টিপাত করেছেন। প্রাকৃতিক পরিবেশের জলবায়ুর পরিবর্তন একটা স্বাভাবিক ঘটনা উনি দেখিয়েছেন। সেই জলবায়ুর পরিবর্তনকে এর মধ্যে পরিবেশ মানুষের বিভিন্ন কার্যকলাপের ফলে তার যে প্রভাব, সেই প্রভাবে সবাইকে দায়ী করা হচ্ছে। এবং সেই একদিকে যেমনি পরিবেশ বান্ধব প্রযুক্তির নামে বিভিন্ন মুনাফাদায়ী কোম্পানি বিভিন্ন রকমের প্রোডাক্ট বাজারে নিয়ে আসছেন, অন্যদিকে আমাদের গাছ কাটিয়ে আমরা যেন গাছ না কাটি একদিকে সেই প্রচার, আর উল্টো দিকে আমরা দেখতে পাই বিভিন্ন বনাঞ্চল সাফ হয়ে যাচ্ছে, বিভিন্ন খনিজ উত্তোলনের জন্য পরিবেশের ভারসাম্যকে ধ্বংস করা হচ্ছে। আবার বিভিন্ন জায়গায় এই ভারতবর্ষেও যেখানে সাধারণ মানুষ বসবাস করে, প্রকৃতির উপর যাদের স্বাভাবিক অধিকার, তাদের সেখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, তাদের জীবনযাপনকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। তাই আমাদের পরিবেশ নিয়ে ভাবতে গেলে আমাদের প্রশ্ন করতে হবে, বুঝতে হবে, জানতে হবে যেটাই প্রচার করা হচ্ছে তার সারবত্তা কতটুকু, এবং যে প্রচার আসছে তার ভেতরে দূষণ কতটুকু এবং এর সত্যতা কতটুকু আছে। আর সামাজিক পরিবেশের ক্ষেত্রে আমরা যেগুলো দেখতে পাই, হাসপাতালের ভেতরের পরিবেশ, আমরা বলি কথায় বলি পাড়ার পরিবেশ, গ্রামের পরিবেশ, বিভিন্ন বিষয়। সে জায়গায় ত্রিপুরায় আজ নেশার সাম্রাজ্য, সারা ভারতব্যাপী বিভিন্ন জায়গায় পরিবেশ দূষিত হচ্ছে বিভিন্নভাবে, এবং তার দায় সাধারণ মানুষের উপরে চাপানো হচ্ছে। প্রশ্ন হচ্ছে, এই ঘটনাগুলো কি আমাদের স্বইচ্ছায় পরিবেশকে দূষিত করছি, নাকি আমাদের চারপাশের পরিস্থিতিটাই এমন ভাবে তৈরি হয়ে আছে যেটা একটা পরিবেশকে আরো দূষিত করে তুলছে। সাংস্কৃতিক পরিবেশ আমাদের চারপাশের পরিবেশকে দূষিত করে তুলছে। যে বেকার ছেলেটা কাজ পাচ্ছে না, জীবনের স্বপ্ন যার হারিয়ে যাচ্ছে, সে জায়গায় দাঁড়িয়ে সে চোখের সামনে হাতের কাছে যখন কোনো একটা নেশা সামগ্রী খুঁজে পায়, সে হয়তো সেটা গ্রহণ করে নেয়। এই হচ্ছে আমাদের চারপাশের অবস্থা। এমনি উদাহরণ দিতে গেলে ভুরি ভুরি উদাহরণ রয়েছে। তো আমরা শেষমেশ এই বার্তা দিয়ে, এই আহ্বান রেখেই আমাদের আজকের এই পথসভা শেষ করতে যাচ্ছি। পরিবেশ নিয়ে প্রশ্ন করুন। যে প্রচারগুলো বিশ্বব্যাপী চলেছে, যে প্রচার দেশ হয়ে আমাদের রাজ্যব্যাপী চলেছে, দিনের পর দিন, বছরের পর বছর সমানে, এই সমস্যা এগুলোর সারবত্তা কি রয়েছে, সেগুলো কতটা সত্য, সেই প্রশ্নগুলো তুলুন। নিজেরা বুঝতে চেষ্টা করুন সামাজিক পরিবেশটা কেন এই অবস্থায় হয়ে আছে, তার বিরুদ্ধে আমাদের করণীয় কি, সেটা বোঝার চেষ্টা করুন। তাহলেই আমাদের এই পরিবেশ দিবসের এই যে বক্তৃতা, আমাদের পরিবেশ নিয়ে ভাবনা, তার একটা সঠিক লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো। তাই সবাই প্রশ্ন করুন, জানতে বুঝতে চেষ্টা করুন। এই আহ্বান রেখে আমরা আমাদের আজকের ত্রিপুরা যুক্তিবাদ বিকাশ মঞ্চ পরিবেশিত এই যে পরিবেশ দিবসের পথসভা, এই পথসভার সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ। ত্রিপুরা যুক্তিবাদ বিকাশ মঞ্চ বিজ্ঞান চেতনা প্রসারের একটি গণসংগঠন।